আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পর আছে কিন্তু 2 নম্বর ক্লাস। তো আমরা ধারা নিয়ে আলোচনা করতেছিলাম। আর গতকালকে তো নানান রকম নাটক দেখলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। রাত 12টায় কেন 1টায় দিছে, পরবর্তী রেজাল্ট দেখলাম। সো এখানে মানে এত বেশি টিকাইছে, আসলে নিবে কিন্তু 3,000 বা 3,500, সর্বোচ্চ হলে 4,000 নেবে। সেখানে টিকাইছে কিন্তু দেখেন, প্রথমে রেজাল্ট ভুল করছে, রেজাল্ট শিট তৈরি করে ফেলছে। তো এরপরে তো অন্য অন্য সেট থেকে আবার নেওয়া হয়েছে, মেঘনার যমুনা সেট থেকে, এজন্য কিন্তু 46,000 হয়ে গেছে। কিন্তু এখন দেখা গেল যে 46,000 থেকে যদি 4,000 নেয় বা 3,500 নেয়, তো তাহলে কি হইলো ব্যাপারটা আপনি বলেন। যে 46,000 থেকে 3,000 4,000 নিলে মানে কি যে করে এরা, মানে এত মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এতগুলা টিচার নিয়োগ, এইখানেও যে এত এত বড় বড় ভুল হয়। আর এই ভুলগুলা থাকা সত্ত্বেও তারা কিন্তু কি করে ফেলে, রেজাল্ট দিয়ে ফেলছে। প্রশ্ন আউটের একটা ব্যাপার ছিল, যে সবাই বলতেছিল যে প্রশ্ন আউট হয়েছে। তার মানে সব মিলিয়ে কিন্তু দেখেন, এই অধিদপ্তরটা কিন্তু একটু হজবরল অবস্থা, কি করতেছে এরা নিজেরাও বোঝে না। জি স্যার, আমরাও ভালো আছি। এই গরমে আমাদের তাসনুমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। ঠিক আছে, মানে আসলেও বেকারদের নিয়ে বলতে পারেন যে একটা প্রহসন, এরকম একটা কিছু চলতেছে বর্তমানে। এরকম ভুল করার আসলে কোনো কারণ নাই। এর টেকনিক্যাল সমস্যা বলতেছে, টেকনিক্যাল সমস্যা হতেই পারে, এরকম করে ফেলছে। আমি আপনাকে বলি, এখান তো সেট তিনটা না, তিনটা সেট। তো তো এক সেট থেকে তারা রেজাল্ট প্রস্তুত করে ফেলছে, তাদেরকে বলছে, হয়তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে তাদেরকে যে ওইখানে কিন্তু ঠিক আছে, কত ঠিক ছিল, 23,000 প্রথমে। 23,000 তারা একটা সেট থেকে নিয়ে ফেলছে, হ্যাঁ। আর দুইটা সেট কিন্তু বাদ দিছে, ওই যে পদ্মার যমুনা, যে দুইটা সেট বাদ দিছে ওইখান থেকে তারা কোনো না নিয়ে একটা সেট থেকে তারা 23,000, হয়তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে যে 23,000 নেবেন। এখান থেকে এখান থেকে তারা মনে করেন যে নিত, মনে করেন যে 23,000 থেকে তারা নিত মনে করেন যে 4,000 বা 5,000 নিত। এখন আপনার পদ সংখ্যা কিন্তু 4-5 হাজার আছে, কিন্তু এখানে ভাইবা দিবে আরো 23,000 প্লাস। ওই যে পরপর যে দুইটা সেট বাদ ছিল, ওই দুইখান থেকে আবার তারা টিকাইছে। নর্মালি আলটিমেট সবগুলা সেট মিলে টিকানোর কথা ছিল 23,000, কিন্তু এখন টিকে গেল কত, 46,000। এই যে বাকি 23,000 যে ভাইবা দিতে আছে, দেখেন এগুলা কিন্তু জাস্ট তাদের বলের কারণে এতগুলা টিকছে। এতগুলো স্টুডেন্ট ভাইবা দিবে, সময় নষ্ট করবে, ওই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘোরাঘুরি করবে, সব কাগজপাতি জমা দিতে হবে, একটা নিবে, একটু হজবরল কিন্তু অবস্থা হয়ে গেছে। যে এতগুলা 46,000 স্টুডেন্ট ভাইবা দিবে, এটা পাওয়া যায়? ছোটখাটো ভুল হলেও একটা কথা, জিনিসগুলো আসলেও কি বলবো, দায়বদ্ধতার কোনোই নাই। এটা হচ্ছে মেইনই, যে এত বড় একটা ভুল করছে, দায়বদ্ধতার কোনোই নেই। এই যে প্রশ্ন আউট নিয়ে দেখেন এত কথা হইলো, সবাই জানে যে মানে পরিষ্কার, একদম স্বচ্ছ জলের মতো কিন্তু পরিষ্কার যে প্রশ্ন আউট হয়েছে, সবাই বলতেছিল বা প্রমাণও দিয়েছিল। কিন্তু প্রশ্ন আউট নিয়ে দেখেন কোনো জায়গায় কোনো নিউজ হয় নাই, কোনো কিছুই হয় নাই। মানসুর আক্তার ইতি বলছে, অনেক চেষ্টা করলাম, হলো না, সমস্যা নাই, ব্যাড লাক, নেক্সট টাইমের জন্য চেষ্টা করেন। আমরা যেহেতু টাইম দেওয়া ছিল, গরমের মধ্যে বেশি ওয়েট করব না, হ্যাঁ। গরমের মধ্যে এমনি তো ক্লাস করতে ভালো লাগে না, আমরা টাইপ 4 থেকে করব। টাইপ 4 এর অঙ্কগুলো দেখেন কত সহজ। এখানে কিছু কিছু অঙ্ক দেখেন টেকনিকের মাধ্যমে হয়। এখানে বলতেছে 15তম পদটা কত হবে। এখানে একটা জিনিস খেয়াল করে করেন, এটা প্রথম পদ, এটা কিন্তু দ্বিতীয় পদ, এক্স মাইনাস এক্স। আবার দেখেন, এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, মানে 4তম পদ। এখন দেখেন যে এখানে আমাদের বলছে 15তম পদটা জোড় নাকি বিজোড়। 15তম পদটা কিন্তু বিজোড়। এই 15তম পদটা আমাদের কত হবে, 15তমটা এটাই বলতেছে যে এইখানে কত হবে। এটা যদি হয় দেখেন, প্লাসের এক্স মাইনাসের এক্স, প্লাসের এক্স মাইনাসের এক্স, তার মানে দেখেন 1 3, 1 এবং 3 স্থানে কি আছে, প্লাস এক্স প্লাস এক্স। তার মানে এইখানে কিন্তু দেখেন মাইনাস এক্স এর পরে প্লাস এক্স, এরপরে কিন্তু মাইনাস এক্স, এরপরে প্লাস এক্স। এইভাবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা পঞ্চম পদ, এটা ষষ্ঠ, এটা কিন্তু সপ্তম। তার মানে বিজুর স্থানে যে পদগুলো আসতেছে, খেয়াল করে দেখবেন যে বিজুর স্থানে যে পদগুলো আসতেছে, ওগুলা দেখেন প্রত্যেকটা এই যে প্লাস এক্স, এই এক্স, এই এক্স,
এগুলো কিন্তু বিজোড় স্থানে, মানে বিজোড় স্থানে, কারণ প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, সপ্তম পদ দেখেন বিজোড় স্থানে হইতেছে সবসময় প্লাস এক্স, সবসময় প্লাস এক্স। তো 15তম পদটা এটা কি বিজোড় নাকি জোড়? এটা বিজোড়তম পদ, তাহলে এটা হবে প্লাস এক্স। এখন যদি পরীক্ষার হলে এটা না এসে বলতো যে 16তম পদ কোনটা, এই অঙ্কটায় 16তম পদ, তখন কিন্তু দেখেন যে 16 হচ্ছে জোড়, জোড় স্থানে কোনটা, দ্বিতীয়, চতুর্থ, এই যে ষষ্ঠ দেখেন দ্বিতীয় স্থানে মাইনাস এক্স, এই যে চতুর্থ স্থানে মাইনাস এক্স, তার মানে আমরা দেখতেছি যে জোড় স্থানে হইতেছে মাইনাস এক্স, তাহলে 16তম পদটা হবে মাইনাস এক্স। তো এই যে অঙ্কগুলা দেখেন টেকনিকের মাধ্যমে, এই অঙ্কগুলা কিন্তু পরীক্ষার হলে করতে হবে না, আপনি পরীক্ষার হলে তাকাবেন, এই প্রশ্নটার দিকে তাকাবেন, এইটা হইতেছে বিজোড়, এইটাও বিজোড়। এরপরে এই দেখেন প্লাস এক্স মাইনাস এক্স, প্লাস এক্স মাইনাস এক্স, তার মানে এটা কিন্তু প্লাস এক্স, এরপরটা কিন্তু মাইনাস এক্স, তার মানে দেখেন এটা বিজোড়, এইটা বিজোড়, তার মানে বিজোড় স্থানে এই যে 1 3, এটা হচ্ছে কত 5, মানে বিজোড় স্থানে যে পদগুলো আসতেছে ওগুলা সবসময় আসতেছে কি দেখেন প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে 15তম পদ এটা কিন্তু বিজোড়, প্লাস এক্স হবে। এখন যদি 15তম না বলে যদি 16তম বলতো, এখন খেয়াল করে দেখেন জোড় এটা না, এটা দ্বিতীয় পদ, 2 নম্বর পদ, এটা দেখেন 4 নম্বর পদ, তাই না, 3 এর পরে, এরপরে এটা দেখেন 6 নম্বর পদ, তার মানে জোড় স্থানে যে পদগুলো আসতেছে এগুলো মাইনাস এক্স, তার মানে যদি বলতো 16তম পদ তাহলে কিন্তু মাইনাস এক্স হইতো অ্যান্সার। তার মানে অঙ্ক না করে অ্যান্সার কিন্তু দিয়ে আসা যায়। ঠিক আছে, ক্লিয়ার? এই অঙ্কটা একটু বলবেন যে ক্লিয়ার কিনা। যে অঙ্কগুলা আমরা পরীক্ষা হলে করার দরকার নেই, জাস্ট প্রশ্ন দেখবো অ্যান্সার বলবো, প্রশ্ন দেখবো অ্যান্সার বলবো। এরপরটা আমরা আসি সেম ভাবে 13 নম্বর অঙ্কটা দেখেন, এটা দেখি আপনারা পারেন কিনা, খেয়াল করবেন এই অঙ্কটা আর উপরের অঙ্কটা দেখি কে বুঝেন। যে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ, তার মানে একটা কিন্তু মিল আছে, দেখেন এটা প্লাসের, এরপরে মাইনাসের, এরপরে প্লাসের, এরপরে মাইনাসের, তার মানে এরপরে প্লাসের, এরপরে মাইনাসের, এরপরে প্লাসের, এরপরে মাইনাসের, এইভাবে আপনি দিতে পারেন, 19তম দিতে পারেন, তাহলে আপনি 19তম দিয়ে কি আসবে এটা দেখতে পারেন। কিন্তু আমরা খেয়াল করবো যে জোড় স্থানে কি আছে আর বিজোড় স্থানে কি আছে। 19তম পদ বলছে এটা জোড় না বিজোড়, এটা যেহেতু বিজোড় এখানে আমাদের খেয়াল করতে হবে বিজোড় স্থানে কে আছে, এ বিজোড় স্থানে, এটাও বিজোড় স্থানে, আবার এইটাও বিজোড় স্থানে, এইটাও বিজোড় স্থানে, তার মানে দেখলাম বিজোড় স্থানের প্রত্যেকটা পদ কি এ, তার মানে 19তম হচ্ছে বিজোড়, তার মানে এটা হবে এ। এখন 19তম না আইসা, এটাই 19তম না আইসা বললো যে 199তম পদ কত, তো 199তম আমরা তো লিখবো না, আমরা দেখবো যে 199 কি জোড় নাকি বিজোড়, তো বিজোড়, তার মানে বিজোড় স্থানে কি হবে, এ হবে, 199তম পদ এ। এখন যদি এটা না আইসা যদি বলতো 100তম পদ কত, এই অঙ্কটার 100তম পদ কত, তখন আমাদের দেখতে হবে জোড়তম পদকে, জোড় স্থানে কে কে আছে, এই যে মাইনাসে জোড় স্থানে, মাইনাসে জোড় স্থানে, তার মানে মাইনাসে, এগুলা কিন্তু জোড় স্থানে, কারণ এটা 2 4 6 এই যে 8 মাইনাসে, তার মানে 100তম পদ হচ্ছে মাইনাসে। এখন 100তম না বললে এখানে বললো 18তম পদ কত, এটা কি জোড় না, তার মানে মাইনাসে। যদি বলে 10তম পদ কত, তাও কিন্তু মাইনাসে। যদি বলে 72তম পদ কত, তাও কিন্তু মাইনাসে। এই যে দুইটা অঙ্ক, একই নিয়মের দুইটা অঙ্ক আমরা কিন্তু করলাম, তো পরীক্ষার হলে এগুলো আসতে পারে ঘুরে ফিরে, পরীক্ষার হলে হ্যাঁ মাইনাসে হবে। আপনি জোড় আর বিজোড় চিন্তা করবেন। এখন দেখেন যে এই দুইটা অঙ্ক ক্লিয়ার কিনা। সাউন্ড কি কম? সবাই বলেন তো একটু সাউন্ড কম কিনা, সবাই একটু জানাবেন সাউন্ড কম কিনা বা সাউন্ড ক্লিয়ার কিনা, একটু জানাবেন সবাই। আমার কাছে তো মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার। ওকে, রনক জাহান রুশা বলছেন যে ওকে, শামসুন নাহার জি স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ক্লিয়ার যেহেতু আমরা পরবর্তী চলে যাব, পরবর্তী যে ম্যাথগুলো সেগুলো করব। হ্যাঁ, টাইপ 4 এর দেখেন 13 নম্বর অঙ্কটা আমরা করবো। দ্বারাটির মোট কতগুলো পদ আছে, পদ সংখ্যা নির্ণয় আমরা কিন্তু গত ক্লাস যারা করেন নাই অবশ্যই করবেন, ওইখানে কিন্তু আমরা শিখিয়েছিলাম যে পদ সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হয়, পদ সংখ্যা শেষ পদ মাইনাস প্রথম পদ। এখানে দেখেন এটা শেষ পদ কত 140 মাইনাস প্রথম পদ ভাগ কত সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি পার্থক্য কত, এই দুইটার পার্থক্য 5, দেখেন এই দুইটা পার্থক্য 5, তার মানে এটাকে সমান্তর দ্বারা, এই জন্য সাধারণ অন্তর 5 দ্বারা এটাকে ভাগ করতে হবে আর যোগ 1, তার মানে এটাতে দেখাইতে আছে কিন্তু 140 শেষ পদ, আসলে কি 140টা পদ আছে না, 20 এর পরে 25, 25 এর পরে 30 গ্যাপ আছে, তো এই জন্য টোটাল আসলে পদ কয়টা আছে এটা দেখেন, তার মানে 120 ভাগ 5 যোগ 1, তার মানে 5 দ্বিগুণে 10 4, তার মানে 24 আর 1, টোটাল পদ সংখ্যা আছে কয়টা 25টা। এইখানে কিন্তু আমাদের দেখাইতেছে লাস্টের পদটা 140,
কিন্তু মাঝখানে তো অনেক গ্যাপ আছে। এরকম এই যে 20, 25, 30, 35, 40, 55, 60, 75, 80 এইভাবে 140 পর্যন্ত গেছে টোটাল। আপনি এইভাবে লিখেও করতে পারেন, আপনি কিন্তু 25টা পর্যন্ত যাবে। 140 পর্যন্ত কয়টা লিখতে হবে? 25টা। কিন্তু এর চেয়ে আমাদের টেকনিক কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে এই যে পার্থক্য বা সাধারণ অন্তর, 25 থেকে 20 মাইনাস করেন বা 30 থেকে 25 মাইনাস করেন, 5 হবে সব সময়। তো এটা ক্লিয়ার কিনা দেখেন, এটা কিন্তু আমরা গত ক্লাসে করে ফেলছি অলরেডি। এখন এটা গেল। এখন দেখেন যে এই যে একই অঙ্ক 16তম নিবন্ধন আসছে, এটা বলতেছে এরকম ধারাটির কততম পদ? 33 হবে। তার মানে এই ধারাটিতে বুঝাইতেছে টোটাল কয়টা পদ আছে, এটাই কিন্তু বুঝাইতেছে টোটাল কয়টা পদ আছে। আর এইটা বের করার টেকনিক কি? একই টেকনিক। শেষ পদ কত? দেখেন কততম পদ, মানে শেষ পদ তো 33, এইটা নির্ণয় করতে বলতেছে। তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ কি? সাধারণ অন্তর। দেখেন তো এই দুইটার বিয়োগফল কত? 3। এগুলার বিয়োগফল হচ্ছে 3। তার মানে 3 দ্বারা ভাগ করেন যোগ 1। তার মানে কত হচ্ছে? দেখেন তো 30 ভাগ 3 যোগ 1, তার মানে কত? 10 যোগ 1 ইকুয়াল কিন্তু 11। ওকে, ক্লিয়ার কিনা বলেন? আমার কাছেও কম লাগতেছে, সাউন্ড কম লাগে। আচ্ছা দেখতেছি সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা। সবাই তো বলতেছে কম না। এইভাবেই করতে হবে ক্লাস। সাউন্ড ক্লিয়ার ছিল, সাউন্ড ঠিক করতে গিয়ে এখানে যে সমস্যা নেই, বোঝা গেলেই হবে। বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, তো এখন এইভাবেই করতে হবে। এখানে চাপ লেগে যে হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা করব যে তাহলে পদ সংখ্যা নির্ণয় কিন্তু আমরা পাইতেছি। এখন দেখেন যে এগুলো আপনারা করতে পারেন কিনা। এই যে এটা দেখেন, আমরা কিন্তু বলছে যে কোন পদ, মানে শেষ পদ এইটা, এটা কততম পদ? এটা কততম পদ? 383 কততম পদ? দেখি কে কে পারেন। এটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার 2000 কততে আসছে? 23-এ আসছে। দেখেন তো এটা পারেন কিনা এই অঙ্কটা। 5, 8, 11, 14 প্লাস ধারাটির কোন পদ? 373। এখন সহজ লাগে, পরীক্ষার হলে পারেন না ভাইয়া। মেইন কারণ হচ্ছে যে আপনি প্র্যাকটিস করেন না। যদি প্র্যাকটিস করেন আমার চেয়ে ভালো পারবেন। আমি এতটুকু বলতেছি, আমি তো নিজে নিজে শিখছি, আর আপনাদের কিন্তু আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি অঙ্কগুলা, তো আপনি কিন্তু আমার চেয়ে ভালো পারার কথা। সবাই কিন্তু করে ফেলছেন। কি হবে? 383 মাইনাস 5 ভাগ কত? দেখেন পার্থক্য কত? 3 প্লাস 1 শেষ। এই নিয়মে দেখেন এখন কেন আপনি অঙ্ক পারবেন আমি যদি বলে দিই। এই নিয়মে কতগুলো অঙ্ক আছে আমি জাস্ট এটা দেখাবো। দেখেন সেম নিয়মের অঙ্ক না? ধারাটিতে 165 কততম পদ করবেন এটা। এরপরে দেখেন 3 নম্বরটা, এত ধারাটির কততম পদ? 320। এত ধারাটির কততম পদ? এত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আসছে। এই যে এত ধারাটির কোন পদ? 300। তো তার মানে দেখেন আপনি একটা নিয়ম করার পর এতগুলা যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় না যে কঠিন লাগবে। ঠিক আছে, ভালো করে বুঝতে পারিনি প্রথমটা ভাই, ভালো করে আপনি মনে হয় পরে আসছেন এজন্য সমস্যা। না একই নিয়ম, প্রথমটা বুঝতে হবে না, পরেরটা বুঝতেই হবে, যে কোনো একটা একই নিয়ম। এরপরে আমরা যে অঙ্কটা করবো একটু খেয়াল করবেন। টাইপ 5, টাইপ 5-এ কি বলছে যে একটি ধারার n-তম পদ এত হলে ধারাটির দ্বিতীয় পদ এত হলে m এর মান কত? সহজ একটা জিনিস দেখেন, এখানে বলতেছে n-তম পদ, n-তম পদ একটু বোঝার চেষ্টা করবেন অঙ্কটা। m এর পাওয়ার 2n-5, এটা কিন্তু n-তম পদ। এখন বলতেছে দ্বিতীয় পদ, মানে 2 নম্বর পদ হইতাছে 76। তাহলে 2 নম্বরটা n-তম পদ যদি এটা হয়, 2তম পদ কত হবে? দেখেন তো 2তম পদ হবে m। শুধু এই যে n এর জায়গায় কিন্তু 2 বসাইছে, এখানেও n এর জায়গায় 2 বসান। যদি 2 বসান n এর জায়গায়, তাহলে 2 × 2 -5। আচ্ছা 5টা নিচে না উপরে একটু দেখতে হবে। 5টা কি পাওয়ারের মধ্যে?
ও না সরি, 5টা নিচে পাওয়ার না, এটাই আমার কাছে কনফিউশন ছিলাম যে 5টা হইতেছে নিচে, ওটা চেঞ্জ হলে যেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে 5টা এখানে জাস্ট, আর কিছুই না। তাহলে m এর 2 - 5। ওকে, এটা কি হলো? এটা হচ্ছে 2তম পদ। এটা কয়তম পদ? 2তম পদ। কিন্তু দেখেন 2তম পদটা আমাদের কত হচ্ছে? m⁴ - 5। এটা তো আমরা 2তম পদ পেলাম, কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে 2তম পদ, এই যে এটা 2তম পদ, এটার মান কত? 76। তার মানে আমরা লিখতে পারি m⁴ - 5, এটাও 2তম পদ, আবার এটার ভ্যালু, এই 2তম পদের ভ্যালু হইতেছে 76। এখন দেখেন তো m⁴ ইকুয়াল, এই 76 এর সাথে 5 যোগ করেন 81। আমরা কি জানি? m⁴ ইকুয়াল 3⁴ সমান 81, জানি না? 3⁴ সমান 81 কিভাবে ভাঙাবেন? এই যে 27 9, এই যে 3 3 9, তার মানে 1 2 3 4, 3⁴। তার মানে দেখেন এই 4 4 বাদ দেন, m = 3। আমাদের চেয়েছিল m এর ভ্যালু কত? আর একটু বড় করা যাচ্ছে না এখন আর, এইভাবে একটু দেখে নেন, বড় করতে গিয়েই সমস্যাটা হয়েছে। দেখি তারপর সাউন্ড বাড়াইতে গিয়ে এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, যতটুকু হয়েছে ততটুকু দেখো। গুড, ঠিক আছে। এখন এটা বুঝছেন কিনা এই অঙ্কটা একটু দেখবেন। আমাদের দেওয়া আছে যে n তম পদ এইটা, এখান থেকে আমরা 2তম পদ, মানে n এর জায়গায় 2 বসাইছি, তার মানে n এর জায়গায় 2 বসায় দেখলাম যে 2তম পদ এইটা। আবার এই 2তম পদের ভ্যালু দেওয়া আছে 76, জাস্ট এইটি ইকুয়াল 76 বসাইছি। এখানে তো লেখাই আছে সব, আরেকবার কি বুঝুম? এখানে তো সব লেখা আছে, আমি তো বইলাই দিলাম যে n তম পদের ভ্যালু দিছে এইটা, এই n তম পদ দিছে এইটা। এখন n এর জায়গায় আমাদের বলতেছে 2তম পদ বের করতে হবে। কয়তম? 2তম। জাস্ট এই যে এখানে 2 বসাই দিলাম, এইটাই m⁴, এই যে m⁴ - 5, এটা 2তম পদ, আর এই 2তম পদের মান দেওয়া আছে 76, তার মানে এইটা ইকুয়াল আমরা লিখলাম 76। এইখান থেকে দেখেন m⁴, আর এই 5টা কিন্তু এই সাইডে চলে যাবে, 76 আর 5 হইতেছে 81, তার মানে m⁴, এখানে 3⁴, এই 4 4 বাদ দিতে পারেন, m = 3। ঠিক আছে, ক্লিয়ার হলে বলবেন। এরপরে দেখেন একই অঙ্ক, একটি সমান্তর দ্বারার সাধারণ অন্তর এত, ষষ্ঠ পদ এত, 15তম পদ কত? দেখেন 37তম বিসিএসে এই অঙ্কটা আসছে। কয়তম? 37তম বিসিএসে। তো 6 নম্বর পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে। কি কি দেওয়া আছে আপনার এই জিনিসটাকে বুঝতে হবে যে কি কি। সমান্তর দ্বারার সাধারণ পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? সাধারণ অন্তর। এইটাকে সাধারণ অন্তরটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা, তার মানে d = 10। আর বলা আছে ষষ্ঠ পদ, এইটা ষষ্ঠ পদ। n তম পদ কত? এটা সূত্রটা জানেন কিনা? n তম পদ, দেখেন n তম পদ এর সূত্র হচ্ছে কি? a + n-1 * d, এটা n তম পদ। তাহলে বলতেছে 6তম পদ এটা, তাহলে 6তম পদ কত হবে? দেখেন n তম পদ যদি এটা হয়, 6তম পদ কত? খেয়াল করে দেখেন 6তম পদ, তো 6তম পদটা হবে এ, তো আমরা জানি না ভ্যালু, প্লাস n-1, n এর পরিবর্তে বসে কত? 6, 6 - 1 মানে 5, তাই হইতাছে না? 6 - 1 মানে হচ্ছে 5, আর এখানে কি হয়েছে? 5d। এটা হচ্ছে ষষ্ঠ পদ। আমাদের বলতেছে ষষ্ঠ পদ এইটা আমরা পেলাম, আমাদের হিসাবে পেলাম ষষ্ঠ পদ কত? a + 5d। এটা হচ্ছে 6 নম্বর পদ, a + 5d। এটা কয় নম্বর পদ? 6 নম্বর পদ। কিন্তু এই 6 নম্বর পদ যেটা পেলাম, এটার ভ্যালু কত দেওয়া আছে দেখেন তো? এই ষষ্ঠ পদের ভ্যালু দেওয়া আছে 52, আমরা লিখে ফেলবো 52। এখন আসেন a + 5 * d এর ভ্যালু কত? এই যে d এর ভ্যালু 10, আগে দেওয়া আছে 10, ইকুয়াল কত? 52। ওকে, তাহলে a প্লাস এই যে 5 10 50, 50 = 52। তার মানে a ইকুয়াল দেখেন আমাদের হবে শুধু 2। কেন 2 হলো? এই 50 এখান থেকে মাইনাস করেন, এই সাইডে গেলে a এর ভ্যালু 2। এখন আমাদের বলছে 15তম পদ কত? এখন দেখেন n তম পদ, বারবার আমি কিন্তু লিখতেছি, এগুলো লেখার দরকার নাই। n তম পদ কত? a + n-1 * d। তাহলে 15তম পদ কত হবে? n এর পরিবর্তে শুধু 15 বসান, a + 15 - 1 মানে 16 ইন্টু ডি। এখন এ আর ডি এর ভ্যালু কিন্তু আমরা দুইটা জানি, এ এর ভ্যালু 2 আর 16 ইন্টু ডি এর ভ্যালু 10।
তার মানে কত হচ্ছে, কোন জায়গায় কি আমাদের ভুল আছে কিনা এটা দেখবেন। ওইখানে কি আমাদের কোনো ভুল আছে? 14 আসার কথা, 142 কিনা আমি দেখতেছি, 142 হবে কিনা এটা। হ্যাঁ 142, 14 হয়। হ্যাঁ ওই যে ওইখানে 15তম পদটা আমরা একটু ভুল করছিলাম মনে হয়। ও 15তম পদ বলছে, তাহলে তো 16 হবে না, 14 হবে এখানে। এই দেখেন, এই যে আমি এখানে কিন্তু ভুল করছি। 15তম পদ মানে কি, n এর পরিবর্তে 15 বসান -1 মানে 14, তার মানে 14। দেখেন 140 142 দেখে মনে হইলো যে অনেক বড় না। এই অঙ্কটা যদি আমি সহজ টেকনিকে করি, দেখেন কিভাবে করব। আমার হিসাবে সাধারণ অন্তর এটা দেওয়া আছে, ডি এর ভ্যালু এটা। দেখেন পরীক্ষার হলে কিভাবে করব। ষষ্ঠ পদ বের করার টেকনিক হচ্ছে, দেখেন a প্লাস যততম পদ বের করতে বলবো ডি তার চেয়ে একটা কম থাকবে, a প্লাস 6d, ষষ্ঠ পদ না, a প্লাস 5d। ষষ্ঠ পদ বের করার টেকনিক a প্লাস 5d, সরাসরি a প্লাস 5d, এটা ষষ্ঠ পদ আর এটার ভ্যালু দেওয়া আছে 22। মানে ষষ্ঠ পদ যত নম্বর পদ বলবো ডি তার থেকে একটা কম থাকবে, সরাসরি বের করার টেকনিকটা আমি শিখিয়ে দিই। যেমন বলতেছে 15তম পদ কত, 15তম পদ কি a প্লাস 14d, এই যে 15তম পদ এটা। যদি বলে যে 11তম পদ কত, a প্লাস d একটা কম হবে যততম পদ বলবো, তাহলে a প্লাস 11তম পদ হচ্ছে 10d। আমাদের কিন্তু এটা লাগবে না, আমাদের লাগতেছে কোনটা, সহজ টেকনিক। আমরা কি আমাদের লাগতেছে ষষ্ঠ পদ, তাহলে ষষ্ঠ পদ কি a প্লাস তো হবে, যততম পদ থাকবে ডি তার থেকে একটা কম থাকবে, a প্লাস 5d, এটার ভ্যালু দেওয়া আছে 52। এখন দেখেন এখান থেকে a এর ভ্যালুটা আমাদের লাগবে, a এর ভ্যালুটা আমরা যদি বের করতে চাই, a প্লাস 5 ইন্টু দেখেন 10, কার মান, d এর মান 10, এই যে 52। তার মানে এখান থেকে দেখেন a ইকুয়াল 2 বের হলো। এখন এখানে বসিয়ে দিন, a এর ভ্যালু 2, 14 ইন্টু d এর ভ্যালু হচ্ছে 10, এই যে কিন্তু 142। প্রথমে কিন্তু কঠিন মনে হয়েছে, পরেরটা এইভাবে মনে রাখেন। আমি যেভাবে বললাম এখন, যে যততম পদ বলবো এর সাথে ডি একটা কম, মনে থাকবে, যততম পদ বলবো তার থেকে ডি একটা কম। এত বড় কিছু মনে রাখার দরকার নাই, এ প্লাস এই যে n-1 ইন্টু ডি, এটাই কিন্তু এততম পদ, nতম পদ। এখন এখান থেকে ষষ্ঠ পদ আমরা যখন বের করতাম, এ প্লাস আমরা কি করতাম, এই যে 6-1 তার মানে 5d, আলটিমেট তো এটাই আসে। আবার যদি আমরা বলি যে 7তম পদ কি হবে, a প্লাস দেখেন 6d, এখানে বসান। যদি বলে 8তম পদ কত, a প্লাস 7d, তার মানে যততম পদ হইতেছে d তার থেকে একটা করে কম, তার মানে সরাসরি আমরা লিখে ফেলতে পারি। ওকে, এই টেকনিক ফলো করবেন তাহলে তাড়াতাড়ি হবে। এই যে এটা যদি আমি করি, দেখেন প্রাথমিক কিন্তু প্রাইমারিতে দেখেন এই যে কঠিন অঙ্ক আসে, 2022 সালে এটা এসে প্রাইমারিতে। কি বলছে, একটি সমান্তর দ্বারার সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি ডি এর ভ্যালু দেওয়া আছে কত, 9, ভালো কথা। সপ্তম পদ, এখন দেখেন তো সপ্তম পদ কত, সপ্তম পদ a প্লাস তাহলে 6d, যেহেতু 7 নম্বরটা বলছে ডি একটা কম হবে, এইটার ভ্যালু কত দেওয়া আছে 60। ওকে, এখন এইখান থেকে দেখেন a প্লাস 6 ইন্টু ডি এর ভ্যালু হইতেছে 9 ইকুয়াল কিন্তু 60। তার মানে দেখেন a প্লাস 6-54 ইকুয়াল কিন্তু 60, তার মানে a ইকুয়াল 6 হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে 12তম পদ। 12তম পদ কত হবে, a প্লাস 11d, সহজ হইতেছে না। 12তম পদ হচ্ছে a প্লাস 11d, কারণ d একটা কম হবে। তো a এর ভ্যালু কিন্তু আমরা জানি 6, 11 ইন্টু d এর ভ্যালু হচ্ছে 9, তার মানে কত হচ্ছে 9-11-99, 105। মানে আসলে কি বড়, এমনি কিন্তু দেখে মনে হয় যে না জানি কত বড়, এমনি কিন্তু দেখে মনে হয়েছে যে না জানি কত বড়, আসলে কি বড় অঙ্ক, বড় না। ঠিক আছে, এরপরে যে আপনি করেন এটা আমি আর করব না। কোন সমান্তর দ্বারা সপ্তম পদ, দেখেন 7তম পদ এত, সাধারণ অন্তর হলো প্রথম পদ কত, a এর ভ্যালু চেয়েছে, এটা কিন্তু আরো সহজ, a এর ভ্যালু চেয়েছে। এটা কিভাবে করব, এটা কিন্তু আরো সহজ, আবার বলতেছি এটা কিন্তু আরো সহজ। এটা বলছে সপ্তম পদ কত, a প্লাস দেখেন 7 নম্বর পদ মানে 6d, এটার ভ্যালু দেওয়া আছে না 7 নম্বর পদ, এটা কত 31। আবার বলতেছে সাধারণ অন্তর মানে কি d ইকুয়াল 3 দেওয়া আছে, জাস্ট বসাই দেন a প্লাস এই যে 6 ইন্টু d এর মান বসাইলাম ইকুয়াল 31। তার মানে a ইকুয়াল এই 31 থেকে 18 মাইনাস করেন, 31 থেকে 18 মাইনাস করেন, যা হবে তা আরো সহজ না 13, অনেকে কিন্তু অ্যান্সার করে ফেলছেন। তার মানে এই যে আমরা দুইটা নিয়ম শিখলাম, পদ সংখ্যা বের করার, আর হচ্ছে যে এততম পদ এত হলে এটা কত, তো আমরা পারবো কিনা বল, প্র্যাকটিস না করলে জীবনেও পারবে না। এই যারা বলতেছেন ভাইয়া পরীক্ষার হলে পারি না, সো তাদের জন্য সমবেদনা, কারণ তারা প্র্যাকটিস করেন না। এত সহজ করে বুঝাই দেওয়ার পরেও যদি না পারেন, এইখানে বলছে যে এই সমান্তর দ্বারার nতম পদ ও সাধারণ অন্তর অনুপাত, এই দ্বারাটার nতম পদ কত, nতম পদ তো nই হবে, n
আর সাধারণ অন্তর কত দেখেন তো, সাধারণ অন্তর এই দুইটার বিয়োগফল 1, এই দুইটার বিয়োগফল 1, এই দুইটার বিয়োগফল 1, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 1। তার মানে n তম পদ n, সাধারণ অন্তর 1, এই দুইটার অনুপাত কত, n অনুপাত 1, কারণ n তম পদ তো n আর সাধারণ অন্তর d এর ভ্যালু হচ্ছে 1, তাহলে n অনুপাত d এইটা কত আমাদের চেয়েছে, n তো n ই, d এর পরিবর্তে 1 বসান। ক্লিয়ার? এখন দেখেন তো এটা একটি সমান্তর দ্বারা, এই যে 38তম বিসিএস এর একটা অঙ্ক বলছে একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি এত, প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত। দেখেন আপনাকে মানে জাস্ট ম্যাথ আসলে একদম সহজ, জাস্ট আপনাকে পদ্ধতি জানতে হবে বা সিস্টেম জানতে হবে। পঞ্চম পদ, তাহলে 5 নম্বর পদ এইটা, 5 নম্বর পদ লেখার টেকনিক কি, a প্লাস 4d, তাই হবে না? 5 নম্বর পদ মানে কত, a প্লাস একটা ডি কম হবে, ইকুয়াল 18 দেওয়া আছে। ওকে, a প্লাস 18d। হ্যাঁ, এরপরে বলতেছে যে প্রথম 5টি পদের যোগফল, একটা সমান্তর দ্বারার প্রথম 5টি পদের যোগফল নির্ণয়ের সূত্রটা কি মনে আছে? যোগফল নির্ণয়ের সূত্রটা যদি আপনি করেন a প্লাস 4d, এটা এখন আমরা যোগফল নির্ণয়ের সূত্র যদি আমরা কি মনে আছে কিনা, n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক, আরেকবার মনে করাই দিই, পদের যোগফল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটাই কিন্তু n সংখ্যক পদের যোগফল। এই n এর জায়গায় আমাদের বলছে 5টি পদের যোগফল, তাহলে 5 বসাই দেন, 5টি পদের যোগফল, তাহলে 5/2। এইখানে কি হচ্ছে দেখেন তো, 2a প্লাস n এর পরিবর্তে কি বসবো, দেখেন n এর পরিবর্তে 5, তাহলে 5 মাইনাস x 4d, 5 মাইনাস x মানে কত, 5 মাইনাস x তার মানে 4d, এটাই তো, এই যে 4d। ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যে এখানে 5/2 আছে, ভালো কথা। এখানে দেখেন a প্লাস a, এই দুইটা এইটা লিখতে পারি প্লাস 4d, এভাবে লেখা যায় না? খেয়াল করে দেখেন তো, 5/2 a প্লাস 4d কেন লিখলাম? a প্লাস 4d এর ভ্যালু আমরা জানি, কার ভ্যালু জানি, a প্লাস 4d এর ভ্যালু আমরা কিন্তু জানি, তো আমরা ওইটা কিন্তু বসাই দিতে পারি, এইভাবে কিন্তু অ্যান্সারটা নিয়ে আসা যায়। খেয়াল করে দেখবেন, তো আমরা কিন্তু এটা করতে পারি না? এটা খেয়াল করে দেখেন যে a প্লাস 4d এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে দেখেন এই যে 5/2 ইন্টু a তো আছেই, আর এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 18, এটা হইল না? এইটুকুর পরিবর্তে কিন্তু 18, তো এই 18 যে 5/2 এটা কয়তম পদ, 5তম পদ। দেখেন 5তম পদের আমরা কত পাইতেছি, 5/2, এখানে হচ্ছে a প্লাস 18, এটা 5তম পদ পেলাম। আর এই 5তম পদের ভ্যালুটা কত, 75, এটা 5তম পদের যোগফল না, এটা 5তম পদের যোগফল, এটা আমরা পেলাম 5তম পদের যোগফল এইটা, আবার 5তম পদের যে যোগফল এটার ভ্যালু দেওয়া আছে 75, এই যে 75। এখন এইখান থেকে a এর ভ্যালু বের করেন, এখন এইখান থেকে a এর ভ্যালুটা বের করেন, হয়ে যাবে, সহজ হিসাব। দেখেন ক্যালকুলেশন পারেন কিনা। হ্যাঁ, যা হয়, ও সরি, এখানে 75 হবে, 72 না 75, যা লেখা আছে ওইটাই, এখানে 75। এখন ক্যালকুলেশন করেন, 5/2 কিন্তু এখানে গুণ হয়ে যাবে, তারপরে এর ভ্যালুটা আপনি নিজে থেকে বের করবেন, এটা যা হয় ওইটাই অ্যান্সার। ক্যালকুলেশন নিজের শিখতে হবে। এরপরে আসেন, এখানে বলছে একটা সমান্তর অনুক্রম প্রথম পদ এত, দ্বিতীয় পদ হলে 17তম পদ কত, এটা দেখি কে কে পারেন। প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা, 17তম পদ কত? ঠিক আছে, হ্যাঁ 75 লিখে দিছি, 72 হলে 75 হবে না। সাউন্ড আছে, সাউন্ড থাকবে না কেন? দেখেন তো সাউন্ড আছে কিনা, বারবার এক কথা বলে বুঝতেছি না কিছু। এখানে কি বলছে একটু খেয়াল করে দেখবেন, সমান্তর দ্বারা প্রথম পদ, প্রথম পদকে কে দ্বারা, এ দ্বারা প্রকাশ করা হয়, এটি ইকুয়াল 32। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত দেওয়া আছে দেখেন তো, প্রথম পদ 32 আর দ্বিতীয় পদ দেওয়া আছে 37 সমান্তর দ্বারা,
ডট ডট এরকম একটা পদ দেওয়া আছে, বলছে 17তম পদ কত। তো এ এর ভ্যালু কিন্তু 37। এখন দেখেন তো ডি এর ভ্যালু কত, এই দুইটার বিয়োগফল কত হয়ে যাচ্ছে 37 5, ডি কিন্তু আমরা পাইতেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে 17তম পদ। তো 17তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, মনে আছে কিনা এ প্লাস কয়টা ডি হবে, 16 ডি। সহজ হিসাব, 17তম পদ, ডি একটা কম হবে, এ প্লাস 16 ডি। এখন দেখেন যেগুলোর ভ্যালু আপনি জানেন কিনা, এ এর ভ্যালু আমরা দেখছিলাম 32 প্লাস 16 ইন্টু 5, তো 5 16 কত 80, 80 যোগ 32 কত হয় 112। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু সহজ, আপনি জাস্ট টেকনিক মানে যে বিষয়গুলা যে বেসিক গুলো আমি শিখাইতেছি এগুলো যদি শিখেন, যেখান থেকে ম্যাথ আসুক আপনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে সমান্তরাল অনুক্রমে তৃতীয় পদ দিয়ে তো ষষ্ঠ পদে হতে হলে প্রথম 7টি পদের সমষ্টি কত হবে, পারবেন? 20 নম্বরটা না হলে করে দেবো, কোনো সমস্যা নেই। 20 নম্বরটা দেখেন, বিশ নম্বরটা দেখেন। 20 নম্বরটা কি বলছে আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিই। তৃতীয় পদ এইটা, তার 3 নম্বর পদ বের করার সূত্র কি, a প্লাস 2d। এটা তো 3 নম্বর পদ, কারণ d একটা কম থাকবে, এটা হইতেছে 11, এটা দেন ইকুয়েশন নম্বর 1। আরেকটা বলতেছে ষষ্ঠ পদ 23, তো ষষ্ঠ পদ কোনটা, a প্লাস কয়টা d হবে 5d, এটা কিন্তু আছে 23, এটা যদি 2 নম্বর দেন ইকুয়েশন। এখন আমাদের বলছে প্রথম 7টি পদের সমষ্টি। এখন দেখেন এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এখানে আছে এর মানে ডি এর ভ্যালুটা বের করে নিতে পারি, ডি এর ভ্যালু, কারণ আমাদের 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে এ এবং ডি এর ভ্যালু লাগবে। তো সমীকরণ 2 থেকে যদি 1 বিয়োগ করি, দেখেন 2 নম্বর ইকুয়েশনটা এটা, a প্লাস 5d ইকুয়াল 23। এখান থেকে 1 নম্বর ইকুয়েশন a প্লাস 2d যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখেন এখানে মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটা যাবে, এখানে কিন্তু 3d থাকে, ইকুয়াল কত হয় 12 না? তার মানে শুধু ডি এর ভ্যালু কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। তার মানে এই অঙ্কে ডি এর ভ্যালু হইতেছে 4। এখন আমাদের লাগবে এ এর ভ্যালু। এ এর ভ্যালু ডি যদি 4 হয়, দেখেন a প্লাস 2d 1 নম্বর ইকুয়েশন থেকে পাইতেছি, এটা যদি থাকে এখানে ডি এর ভ্যালু আমাদের 4 পাইছি, a প্লাস 2 ইন্টু 4 দেখেন ইকুয়াল 11। তার মানে এই ইকুয়াল কিন্তু দেখেন 8 বিয়োগ করলে 3, তার মানে এই অঙ্কে a ইকুয়াল 3। এই দুইটা জিনিসই কিন্তু আমার দরকার, a ইকুয়াল 3 আর d ইকুয়াল 4। এখন প্রথম 7টি পদের সমষ্টি দেখেন, প্রথম কয়টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে, 7টা। কত সহজ, জাস্ট আপনি যা আছে হিন্টস আকার ওগুলো লিখে ফেলবেন। প্রথম 7টা পদের সমষ্টি, প্রথম 7টা পদের সমষ্টি কত হবে, n তম পদের সমষ্টি মনে আছে কিনা, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা কিন্তু n তম। এখন 7 পদের সমষ্টি মানে কত, এই n এর পরিবর্তে শুধু 7 হবে, 2a এর ভ্যালু কত হয়েছে 3, প্লাস n এর পরিবর্তে কিন্তু 7 হবে, 7তম পদ যততম পদ, মাইনাস 1 ইন্টু d এর পরিবর্তে 4। এখন ক্যালকুলেশন করে অ্যান্সার নিয়ে আসেন, ক্যালকুলেশন করে অ্যান্সারটা নিয়ে আসেন। সব সেম, কি সূত্র, দুইটা সূত্র কিন্তু ইউজ করতেছি সব সময়, কি পদ বের করার সূত্র আর সমষ্টি বের করার সূত্র, এগুলো বারবার করলে মুখস্থ হয়ে যাবে। এই অঙ্কটা আসেন, এই অঙ্কটা আমি আগে একটু কাজ করি। এটা মনে করুন -2 9, এ নম্বর অপশনগুলা দিয়ে করব, তাহলে অনেক বড় হয়ে যায়। এখানে কি হয়ে যাচ্ছে, একটা অপশন হচ্ছে -2 আর একটা হচ্ছে 9, আর একটা অপশন কত কত, অপশন একটু লিখে নিই তাহলে সুবিধা। এটা এটা হচ্ছে এ নম্বর, আর বি নম্বর অপশন হচ্ছে -2 -9, এই দুইটা অপশন দিয়ে মনে হয় হবে। ঠিক আছে, আমি দেখি অপশনগুলো কি কি আছে, তাহলে এটা সবচেয়ে সুবিধা হবে। আর গ নম্বরটা যদি আমরা দেখি, যে সি নম্বরটা 2,9। এখন দেখেন এটা তো একটা সমান্তর দ্বারা, তাই না? দেখেন -5, আর মাঝখানে দেখেন এই পদটা নাই, এটা পি, মনে করেন এটা পি, আর এখানে আমাদের এই দুইটা পদ, এটা হচ্ছে কিউ, এটা আর এটা হচ্ছে 16। তো তার মানে আমরা সমান্তর দ্বারা অনুযায়ী করে নরমালি যদি করতেছে অনেক সময়ের প্রয়োজন, 44তম বিসিএস আসছে এমনি। এখন আমরা অপশন থেকে মনে করব এটা পি এটা কিউ, এটা পি এটা কিউ, এটা পি এটা কিউ। এখন আমি প্রথমে যদি চিন্তা করি এটা পি এর ভ্যালু, তো বসাই দেন পি এর ভ্যালু 2 আর কিউ এর ভ্যালু হইতেছে কত 9, বসাইলাম।
এখন যদি সমান্তর দ্বারা হয় সব সময় পার্থক্য সেম থাকবে, পার্থক্য সেম থাকবে। পার্থক্য সেম বলতে কি, এটা থেকে এটা যদি বিয়োগ করেন, দেখেন এই দুইটা বিয়োগ করলে আমাদের এই 16 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 16 থেকে 9 বিয়োগ করলে 7। আবার এটা থেকে যদি এইটা বিয়োগ করি, দেখেন তো এই 9 থেকে বিয়োগ -2, তার মানে 9 11 কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে মিলতেছে না, বিয়োগফল কিন্তু সেম হতে হবে। তার মানে প্রথম অপশন কিন্তু আমাদের হলো না, প্রথম অপশন কিন্তু অ্যান্সার না। এখন দেখেন এরপর একটা হয় কিনা, এই যে পি কিউ, ধরে নেন এইটা আর এইটা -2, পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু -9। এখন দেখেন মিলে কিনা, এটা থেকে এটা যদি বিয়োগ করেন, এই 16 -9, তার মানে 16 + 9, তার মানে হয়ে যাচ্ছে 23 কেন 25, তাই না হচ্ছে। এখন এটা দেখেন তো -9 থেকে এর আগেরটা বিয়োগ করেন, -2 হবে, -9 +2, তার মানে -7। মিলতেছে কিনা, এই বিয়োগফল কিন্তু সবসময় সমান হতে হবে, এটার জন্য কিন্তু মিলে নাই। তো আমরা এখন সি নম্বর অপশনটা একটু দেখবো। নরমালি করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, এটা যখন আপনি একবার বুঝে যাবেন তাহলে কিন্তু হবে। এখন দেখেন যে এটার মধ্যে এখন আমরা পি এবং এর ভ্যালুটা খালি আমরা চেঞ্জ করে দিয়েছি। সি নম্বরে কত 29। এখন দেখেন মিলিয়ে দেখেন, এটা থেকে এটা বিয়োগ করেন কত হয় 7, আবার এটা থেকে এটা বিয়োগ করেন কত হইতাছে 7, আবার এটা থেকে এটা বিয়োগ করেন 2 -5, তাও কিন্তু 7। তার মানে আমরা দেখলাম যদি আমরা অপশনের সি এটা পি এবং এটা কিউ এর ভ্যালু ধরি তাহলে এটা সমান্তর দ্বারা হয়, তার মানে পি এর পরিবর্তে হবে 2 আর কিউ এর পরিবর্তে হবে 9। টেকনিক এইটাই। হ্যাঁ, বোর্ড জাপসা না, বোর্ড একদম ক্লিয়ার। কই আমি তো জাপসা দেখতেছি না, আমার এখানেও তো দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আর বেশি তো অঙ্ক করবো না, প্রায় শেষের দিকে। এটা গেল হ্যাঁ 21 নম্বর। এরপর আসেন আর যে অঙ্কগুলো আছে এগুলো আপনারাই পারবেন, যে n সংখ্যক ক্রমিক সংখ্যার বিজোড়, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। যদি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে সহজ হিসাব, এই যে 1 + 3 + 5 এগুলো বিজোড় না, এটা সূত্র কত n², শেষের যে সংখ্যাটা থাকবে, যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত n²। এখন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। দেখেন এই যে এটা আমাদের বলতেছে কি 1 থেকে 51 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল কত বিজোড় সংখ্যার, তাহলে এই 51 কি হবে স্কয়ার, 51 কি হবে স্কয়ার। তো 51 কে স্কয়ার করলে 51 * 51 কত আসে এটা দেখেন। ও 51 স্কয়ার করতে হবে না, আমাদের পদ সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে, সরি সরাসরি 51 স্কয়ার করলে হবে না। এখানে টোটাল কয়টা পদ আছে, পদ সংখ্যা স্কয়ার যতগুলা পদ থাকবে 1 3 5 7 9 51টা আছে। ভাইয়া না বুঝলে একটু ব্যাকে যাবেন, এটা করতে থাকবেই। এখানে পদ সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফলের সূত্র। আমাদের এখানে কিন্তু কি বলছে এই অঙ্কটা, এখানে টোটাল পদ সংখ্যা কয়টা আছে এটাকে আমাদের দেখতে হবে। এখানে তো আসলে 51টা পদ নাই, আমরা 51টা স্কয়ার করে না, তো যতগুলা পদ আছে তত স্কয়ার। এখানে টোটাল কয়টা পদ আছে, পদ সংখ্যা বের করতে হলে কি এই শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হইতাছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত হবে দেখেন তো, কত করে পার্থক্য কিন্তু 2 করে না, 2 যোগ 1। টোটাল কয়টা পদ আছে দেখেন তো, 50/2 যোগ 1, তার মানে 25 যোগ 1 ইকুয়াল কিন্তু 26। এই যে যতগুলো পদ সংখ্যা আছে এইটাকে স্কয়ার করে দেন, তাহলে 26 স্কয়ার। সূত্র হইতেছে n স্কয়ার মানে টোটাল কয়টা পদ আছে, টোটাল কয়টা পদ আছে ওইটাকে স্কয়ার করে দিতে হবে। তো দেখেন এই 26 স্কয়ার, এখানে টোটাল কয়টা পদ আছে আপনাকে এটা নির্ণয় করে নিতে হবে। 26টা পদ আছে, তো 26 যে কয়টা পদ আছে এটাকে স্কয়ার করে দেন, যে কয়টা পদ আছে এটাকে স্কয়ার করে দিলে মনে হয় 676, এটা অ্যান্সার। হ্যাঁ, এটা যদি না বুঝেন এখন আসেন, এখান তো নাই এরকম, আর এটা সরাসরি সূত্র। এটা দেখেন বিজোড় সংখ্যার সেট, এটা কিন্তু বিজোড় সংখ্যা 1 3 5, তার মানে শেষের পদটা যদি এটা হয় এর পরের পদ হবে x, মানে এখানে টোটাল x সংখ্যক পদ আছে, এটি স্কয়ার হলে এটা কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, পদ সংখ্যা যা হবে ওইটাই, আবার বলতেছি পদ সংখ্যা স্কয়ার, এগুলো কিন্তু কোনো অঙ্ক না। এই যে প্রথম 10টি বিজোড় সংখ্যা, প্রথম 10টি কিন্তু উল্লেখ করে দিছে, প্রথম 10টা, তার মানে এখানে টোটাল 10টা পদ আছে, এটা কিন্তু সরাসরি স্কয়ার করে দিলে হবে, কারণ টোটাল পদ আছে 10টা, প্রথম 10টা পদ সংখ্যা হচ্ছে আমাদের কয়টা 10টা। স্ক্রিনে সমস্যা হচ্ছে, সমস্যা নেই, অঙ্ক শেষ আমাদের। এখন দেখেন পরে যে সূত্রটা আছে, যে এই যে
এইটা কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়, আবার স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয়। এটা যদি আমরা নির্ণয় করি, দুইটা সূত্র দিয়ে দেবো, আর কিছুই না, শেষ ক্লাস। স্বাভাবিক সংখ্যা এগুলো যদি বর্গের যোগফল নির্ণয় করতে বলে n × n+1, 2n+1 ভাগ 6, আর শুধু যদি বর্গের যোগফল নির্ণয় করতে বলে n × n+1 ভাগ 2 তার হোল স্কয়ার। দেখেন বর্গ কিউব, গণের ক্ষেত্রে কিন্তু স্কয়ার, আর বর্গের ক্ষেত্রে। এখন এটা যদি আমরা সরাসরি চলে আসি, এটা তো সরাসরি সূত্রই, এই যে এটা তো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র কি n × n+1, তার মানে এখানে শেষ পদ x × x+1 2x+1 ভাগ 6, এটা হবে। এখন যদি আমরা সরাসরি অঙ্কে দেখি, যে অঙ্কের মধ্যে কি আছে, এই যে 50, তার মানে এটা কি হবে, এই ধরনের অঙ্ক আসলে মিলানো কঠিন পরীক্ষা হলে সূত্র আমাদের কি, যেহেতু স্বাভাবিক সংখ্যার বর্গের n × n+1 2n+1 ভাগ কত 6, এখানে মান বসিয়ে দেন, এখানে শেষ পদ কত 50, তাহলে 50 যোগ 1, এখানে 2 × 50 যোগ 1 ভাগ কত 6, ক্যালকুলেশন করে আপনার যা আসবে। এগুলো সহজ বিষয়, কিন্তু ক্যালকুলেশন করাটা ঝামেলা। এগুলো প্রত্যেকটা অঙ্কই সেম। এই যে এরপর আছে যে গণেরটা n কিউব আছে, তার মানে এই যে কিউব থাকলে আপনার কি করতে হবে, n × n+1 ভাগ 2, এই টোটালটা স্কয়ার। সূত্র এটা কোনটার সাথে মিলছে দেখেন, শেষেরটার সাথে মিলবে এটা। হ্যাঁ, এরপর যদি আমরা সরাসরি একটা অঙ্ক করে ফেলি এটা দিয়ে, দেখেন অঙ্কের মধ্যে এটার ইউজ কেমনে, n × n+1, দেখেন n কত, এই যে সূত্রটা কিন্তু n × n+1 ভাগ 2, এই টোটালটা স্কয়ার। তো মান বসান, n এর মান কত 10 × 10 + 1 ভাগ কত 2, এই টোটালটা আবার কি আছে স্কয়ার। এখন দেখেন তো এটাকে এটা দ্বারা ভাগ করলে 5 ইনটু এটা কত, ও এটা প্লাস, সরি 11 হবে। হ্যাঁ, সূত্র যদি হয় 11, তাহলে 55, এটি স্কয়ার। তার মানে 5 11 5 10 50, 50 কে স্কয়ার করলে কত হবে, কোনটি নয়, এখানে অ্যান্সার। তো ক্লিয়ার হয়, এইগুলা দেখেন, এগুলা কিন্তু যার সূত্র যদি আপনি বসান আপনার হয়ে যাবে। না 11 5 11 55 হবে, 5 11 55 55 কে স্কয়ার করলে যা আসে। মোটামুটি এগুলা কিন্তু সহজ। আমরা নেক্সট দিন করব যে গুণোত্তর দ্বারার অঙ্কগুলা। ওকে, পিডিএফ দিয়ে দিব, নেক্সট ক্লাসে গুণোত্তর দ্বারা করব। এরপর আমরা নরমাল দ্বারার যে সহজ অঙ্কগুলা, এগুলা কিছুই না, শুভদে যেগুলো বলছে স্লো, গুলো কিছুই না, এগুলা যার সূত্রগুলা, এগুলা যার সূত্রগুলা, আমরা স্লোই যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আরো 2টা ক্লাস হবে এখানে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গুণোত্তর দ্বারা নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে পারবেন না। প্রাইমারি সার্কুলার বলেন, নিবন্ধন সার্কুলার কিন্তু আবার চলে আসবে, সো এখন থেকে প্র্যাকটিস করেন।